ওকে। দেখা যায়। আচ্ছা, এই অঙ্কটা এবার ঢাকা বোর্ড 2025 সালে এসেছে, গত বছরের অঙ্ক। মানে অঙ্কটা আমি কেন দিলাম, অঙ্কটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে এই অঙ্কটার মধ্যে কিছু জিনিস আছে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ইম্পর্টেন্ট। তো এই ঢাকা বোর্ড 2025 সালের এই অঙ্কটা আমাদের একটা শুদ্ধ রেওয়া মিল দেওয়া থাকবে। আর্থিক বিবরণী করতে গেলে আমরা জানি, এরপরে হচ্ছে শুদ্ধ রেওয়া মিল মানে হচ্ছে ব্যয় আর সম্পদগুলো ডেবিটে থাকবে, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিটে থাকবে। তো এই অঙ্কটা আমাদের একটা শুদ্ধ রেওয়া মিল দেওয়া আছে এখানে, আর নিচে পাশে সমন্বয় দেওয়া আছে। এখন আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হচ্ছে এই শুদ্ধ রেওয়া মিল এবং সমন্বয়, এই দুইটার সংমিশ্রণে তিনটা প্রশ্নের উত্তর দেওয়া। এখানে কতে হচ্ছে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করা। খেয়াল করিও, ভ্যাটের কাজ করতে বলেছে। তো যেহেতু এটা একটা বোর্ড কোশ্চেন, একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, মানে তোমাদের প্রশ্নটা এই টাইপেরই হবে, মাথায় রাখবা। তাহলে প্রথম যে বিষয়টা আমরা মাথায় রাখবো, আমরা এই রেওয়া মিলটা একটু বিশ্লেষণ করব। এরপরে আমরা কতে বলেছে ভ্যাট চলতি হিসাব, খতে বলেছে মোট লাভ 1 লক্ষ টাকা ধরে নিট লাভ বা নিট ক্ষতি বের করার জন্য, আর গতে বলেছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে শুধু দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণটা নির্ণয় করতে বলছে, বাকিটা কিন্তু না। তো আমরা যদি একটু এটাকে বিশ্লেষণ করি, হিসাবটাকে প্রথমে আমরা দেখব আমাদের এখানে কি আছে। প্রাপ্য হিসাব, ভাইয়া প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের চলতি সম্পদ সস, টাকা ডেবিটে আছে 50,000। প্রদেয় হিসাব কি? আমরা সবাই জানি এটা হচ্ছে চলতি দায়, চলতি দায়। ভ্যাট চলতি হিসাব মাথায় রাখবা সব সময়, ভ্যাট চলতি হিসাবে দুইটা জের থাকবে, একটা হচ্ছে ডেবিট পাশের জের আর একটা হচ্ছে ক্রেডিট পাশের জের। ভ্যাট চলতি হিসাবে যদি ডেবিট জের থাকে সেটা অবশ্যই চলতি সম্পদ, যদি ক্রেডিট জের থাকতো তাহলে কি হতো? চলতি চলতি দায়। দায়। বিষয়টা মাথায় রাখিও। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 25,000 টাকা, এটা হচ্ছে প্রত্যক্ষ পরিচালনা ব্যয়, প্রত্যক্ষ পরিচালনা ব্যয়। মজুরি এটাও প্রত্যক্ষ পরিচালনা ব্যয়। উত্তোলন হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, মানে উত্তোলনটা সবসময় মূলধন থেকে কি যাবে? বাদ চলে যাবে, কাজ অন্য করে। এটার অন্য কোনো কাজ নাই সব সময়। আমার পড়ানোর পরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেটা করবা, বা বোঝানোর সময়ও। যন্ত্রপাতি একটা স্থায়ী সম্পদ, এটা একটা স্থায়ী সম্পদ। এরপরে অনাদায়ী পাওনা হচ্ছে পরোক্ষ পরিচালনা ব্যয়, বা যেটাকে আমরা পরিচালনা ব্যয় বলি। খেয়াল করিও, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা মাথায় রাখবা সব সময়। এই অনাদায়ী পাওনার পরিমাণটাকে কমাবে, এটা হচ্ছে বিপরীত ব্যয়, সেজন্য এটা অনাদায়ী পাওনা থেকে বাদ যাবে। 8% ঋণ, ঋণটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। আর 8%টা এটা একটা সমন্বয়ের কাজ করবে, আমি কালকে বলেছি। 10% বিনিয়োগ, এটা একটা আহ, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার, যদি আহ ঋণের পাশে লেখা থাকতো 1/6/2023, তাহলে আমরা কি 2024 সালে 12 মাসের ঋণের সুদ ধরতাম? হ্যাঁ, 12 মাসেরই ধরতাম। আমি এটা বলবো, এটার একটা সমন্বয় আমার সলভ করানো আছে, আমি ওটা লিঙ্ক দিয়ে দিলে বুঝে যাবা। সুদ সংক্রান্ত সমন্বয় কিভাবে সমাধান করবা, ক্লাস শেষে আমাকে বলে দিও, আমি লিঙ্কটা দিয়ে দিব, সবাই দেখে নিও, হ্যাঁ। তো 10% বিনিয়োগ মানে হচ্ছে বিনিয়োগটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাবে, এটা সম্পদ পাশে। আর এই 10%টা একটা সমন্বয়ের কাজ করবে। বেতন পরোক্ষ পরিচালনা ব্যয়, পরোক্ষ পরিচালনা ব্যয়। কিন্তু এই যে 10 মাস, আমি কালকে বলেছি এটা একটা সমন্বয়। ক্রয় প্রত্যক্ষ পরিচালনা ব্যয়, বিক্রয় প্রত্যক্ষ পরিচালনা আয়। এই 15% ভ্যাট সহ এটা একটা সমন্বয়ের কাজ করবে, ভ্যাটের কাজ এখানে করতে হবে। ইজারা সম্পত্তি একটা স্থায়ী সম্পদ, এই 10 বছরের জন্য এটা একটা সমন্বয়ের কাজ করবে। ব্যাংক জমা চলতি সম্পদ। এখন রেওয়া মিলের হিসাবগুলা কি আমরা সবাই চিনতে পেরেছি? কারো কোনো হিসাবে ডাউট থাকলে বা কোনো প্রশ্ন থাকলে করো, না হলে আমরা সমন্বয় নিয়ে কথা বলবো। তো বলি সবাই, রেওয়া মিলের হিসাবগুলা কি আমরা সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। ভাইয়া, ক্লিয়ার। আমার কথা হচ্ছে আমাকে আবার প্রত্যেকটা হিসাব চিনতে হবে। আমি এখানে লিখে দিয়েছি, তোমরা যদি না চিনো বা কোনোটা সম্বন্ধে আইডিয়া কম থাকে সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবা, প্রবলেম নেই। আচ্ছা এখন আসো,
আমরা সমন্বয় নিয়ে একটু কথা বলবো। সমন্বয়গুলা দেখো, প্রথম 1 নাম্বার সমন্বয়টা হচ্ছে ভাই, 1/7/2024 তারিখে 70,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে যা হিসাবভুক্ত আছে, কিন্তু এর সংস্থাপন ব্যয় 10,000 টাকা ভুলবশত মজুরির অন্তর্ভুক্ত আছে। খেয়াল করিও কথাটা, খুবই মনোযোগ। আমাদের এই অঙ্কটা হচ্ছে 31শে ডিসেম্বর তারিখের। তো রেয়ামিলের উপরে মাথায় রাখবা, কোনো ডেট থাকলে মনে রাখবা সেটা হচ্ছে শেষ তারিখ। তাহলে এই অঙ্কটা শেষ হচ্ছে 2024 সালের 31শে ডিসেম্বর, বুঝিও। তাহলে এই অঙ্কটা শুরু হয়েছে কখন? অবশ্যই ওই বছরের 1লা জানুয়ারিতে। 1লা জানুয়ারি 2024 শুরু হয়েছে। কেন? কারণ আমরা জানি 31শে ডিসেম্বর বছরের শেষ দিন, 1লা জানুয়ারি বছরের শুরুর দিন। তার মানে যে অঙ্কটা ডিসেম্বরের 31 তারিখে শেষ হবে সেটা শুরু হবে ওই বছরেরই 1লা জানুয়ারিতে। কারণ 12 মাসেই আমরা জানি 1 বছর, আর অঙ্কটা করি আমরা 12 মাস বা 1 বছরের জন্য। বুঝতে পেরেছো সবাই? তাহলে এটা শুরু হয়েছে 1লা জানুয়ারি আর শেষ হয়েছে অঙ্কটা 31শে ডিসেম্বর। রেয়ামিলের উপরের ডেটটা সবসময় শেষ তারিখ, এটা মাথায় রাখ। এখন ভাই, আমার অঙ্ক শেষ হচ্ছে 31শে ডিসেম্বর, কিন্তু আমি যন্ত্রপাতি কিনেছি কখন? 1/7/24, মানে 1 মানে 1 তারিখ, 7 মানে 7 মাস, 24 মানে 2024 সাল, মানে 2024 সালের জুলাই মাসের 1 তারিখে আমি যন্ত্রপাতি কিনেছি, কিন্তু বলছে সেটা হিসাবভুক্ত আছে। এটা যদি নাও বলতো আমরা ধরে নিতাম এটা হিসাবভুক্ত আছে। খেয়াল করো, আমি এগুলা মুছে দিচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছে আমার এখানে, যে আমি যন্ত্রপাতি যে কিনেছি এই যন্ত্রপাতিটা হিসাবভুক্ত আছে, ওকে ফাইন। তাহলে এই 70,000 টাকার যন্ত্রপাতি কোথায়? এই যে যন্ত্রপাতির দিকে আসো, কোথায় আছে আমাদের মিলে? পেয়েছ? 1,70,000 টাকা পেয়েছ? এই যে আমাদের 6 নাম্বার 7 নাম্বার এন্ট্রিটা, যন্ত্রপাতি 1,70,000 টাকা। তার মানে কি দাঁড়াচ্ছে? এই 1,70,000 টাকার মধ্যে জুলাই মাসে 70,000 টাকার যন্ত্রপাতি এখানে আছে। বুঝছো কিনা? মানে 1/7 বছরের মাঝামাঝি সময়ে আমরা যে 70,000 টাকার যন্ত্রপাতি কিনেছি সেটা কিন্তু এই যন্ত্রপাতির মধ্যেই আছে। তার মানে এখানে যন্ত্রপাতির শুরুতে কত ছিল বলতো? মানে 1লা জানুয়ারি থেকে যন্ত্রপাতি কত টাকা ছিল? 1,00,000 টাকার। আবার এই জুলাইতে 70,000 টাকার কিনেছে 1লা জুলাইতে। তার মানে টোটাল যন্ত্রপাতি হয়েছে কত? 1,70,000। বুঝছো কিনা কথাটার মানে হচ্ছে এটা, যেহেতু 1/7/2024 তারিখে 70,000 টাকার যন্ত্রপাতি কিনেছে, তার মানে ওই যন্ত্রপাতিটা আমাদের আগের যন্ত্রপাতির সাথে যোগ হয়ে মোট 1,70,000 টাকার যন্ত্রপাতি হয়েছে। সবাই বুঝছো কিনা? আমাকে বলো, সবাই বুঝতে পেরেছো? জি আহ, ভাইয়া, এটা বিয়োগ হবে? হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি ওই যে 1,70,000 টাকা, হ্যাঁ আর আগে যে হচ্ছে 1 তারিখের 1 তারিখ 7 মাস, ওইটা কি ওইটার সাথে বিয়োগ যাবে? এটা বলছি। হ্যাঁ, মানে এক আর তারিখ একবার বুঝলাম। আমি বলি, আমাদের এখানে টোটাল যন্ত্রপাতি আছে কত টাকার খেয়াল করিও। আমাদের এখানে যন্ত্রপাতি আছে 1,70,000 টাকার, আমরা রেয়া মিলে পেয়েছি। তো রেয়া মিলটা হচ্ছে 31শে ডিসেম্বর তারিখের, মানে বছরের শেষ তারিখের। এখন তারা বলছে যে বছরের মাঝামাঝি সময়ে মানে জুলাই মাসে আমরা 70,000 টাকার যন্ত্রপাতি কিনেছি, যেটা অলরেডি হিসাবভুক্ত আছে। তার মানে হিসাবভুক্ত আছে মানে এই যে জুলাই মাসে যেটা কিনেছি সেটাও এখানে আছে, আবার শুরু থেকে যেটা ছিল সেটাও এখানে আছে। দুইটা মিলেই আমার 1,70,000। তার মানে আমি কি বলবো, এই 1,70,000 টাকার মধ্যে জুলাই মাসে 70,000 টাকার যন্ত্রপাতি আছে কিনা বলো তো? তারা বলতেছে আছে। তাহলে জুলাই মাসে 70,000 টাকা যদি বাদ দাও, তাহলে শুরু থেকে কত ছিল আমার? 1,00,000 টাকা। তার মানে আমার এখানে যন্ত্রপাতির দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে প্রারম্ভিক, যন্ত্রপাতির প্রারম্ভিক জেক ছিল 1,00,000 টাকার। আবার নতুন করে যন্ত্রপাতি কিনেছি আমি কত টাকার? জুলাই মাসে নতুন ক্রয় করেছি 70,000 টাকার। এই টাকা।
টোটাল যোগ করে 1,70,000 হয়েছে ডিসেম্বর 31 তারিখে, আমরা সেটারই যে এখানে দেখিয়েছি। তার মানে এই 1,70,000 টাকাকে আমরা দুই ভাগ করব। কেন করব? আমরা যখন যন্ত্রপাতির অবচয় বের করব 3 নাম্বার সমন্বয়, তখন কিন্তু তুমি 1,70,000 টাকার উপর 10% সরাসরি 1 বছরের অবচয় ধরতে পারবা না। পারবা? পারবা না, কারণ একটা যন্ত্রপাতি আছে যেটা তুমি মাঝামাঝিতে কিনেছো। তো যন্ত্রপাতির অবচয় শুরু হবে কখন? আমরা যখন থেকে যন্ত্রপাতি কিনবো বা সংস্থাপন করব তখন থেকে। তার মানে প্রথমে আমাদের যন্ত্রপাতি শুরুতে ছিল কত টাকার? 1,00,000 টাকার, খেয়াল করো, জানুয়ারিতে। এটার উপর আমার 1 বছরের অবচয় হবে 10% হারে, পুরো 1 বছরের 12 মাসের। কিন্তু নতুন যে যন্ত্রপাতি কিনেছি জুলাইতে 70,000 টাকা, সেটার উপর 10% হারে কয় মাসের অবচয় হবে? কারণ এটা তো আমি জুলাইতে কিনেছি মাসে। ভাই। তার মানে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যাব। তো জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমার 6 মাস। তার মানে আমি 12 দিয়ে ভাগ করলে 1 মাসের অবচয় পাবো, 6 দিয়ে গুণ করে 6 মাসের অবচয়। তার মানে যন্ত্রপাতির অবচয় বের করতে হলে আমাকে এইভাবে করতে হবে। এখানে আরেকটু ব্যাপার আছে, সংস্থাপন ব্যয়টা আবার এটার সাথে যোগ হবে, সেটা আমি পরে বোঝাচ্ছি। এখন কথা হচ্ছে, তাহলে এটাকে আমরা আলাদা করছি একটা কারণে। কি কারণ? আমি যন্ত্রপাতির যখন অবচয় বের করব ভাই, তখন এই অবচয়টা বের করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? দুইটা ভাগ করে নিতে হবে। বুঝছো কিনা? কারণ আমার যে 1,70,000 টাকার যন্ত্রপাতি এখানে আছে, এটার কিন্তু সরাসরি 10% অবচয় ধরা যাবে না। এখন তাহলে আমরা কি করব? এখানে এটার কাজ কি? এই যে 70,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হচ্ছে, যা হিসাবভুক্ত আছে, এটাকে কোনো সমন্বয়ে কোনো কাজ করা লাগবে? সমন্বয় এটার কোনো কাজ নাই, কারণ এটা অলরেডি হিসাবভুক্ত আছে। আমরা সমন্বয় করব সেগুলা যেগুলা হিসাবভুক্ত হিসাবভুক্ত নাই, বা যেগুলো এখনো লেখা হয় নাই, সেগুলারই আমরা সমন্বয় করব। সো এটার কোনো কাজ নাই। তাহলে এটা ভাইয়া এটা কেন দিল? এটা দিল, তুমি যে অবচয় ধরবা 1,70,000 টাকার উপর, সেটা সরাসরি ধরবা না, এই 70,000 টাকার উপর আলাদা করবা, আর আগের 1,00,000 টাকাকে আলাদা করে অবচয় বের করতে হবে। এরপরে দুইটা অবচয় একসাথে যোগ করতে হবে। এটা হচ্ছে কথা। আচ্ছা, একটা প্রশ্ন ছিল ভাই। এরপরে দেখো, আমি শেষ করি এটা, এরপরে বলিও। কিন্তু এর সংস্থাপন ব্যয় 10,000 টাকা মজুরির মধ্যে আছে। মাথায় রাখবা, কোনো একটা জিনিসের টাকা যদি আরেকটা জিনিসের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা সংশোধন করে ফেলবো, এটা ভুল। তাহলে সংস্থাপন ব্যয়টা কি মজুরির মধ্যে থাকার কথা? থাকার কথা না। তাহলে এই সংস্থাপন ব্যয় 10,000 টাকা মজুরির মধ্যে আছে, তার মানে আমরা মজুরি থেকে এটাকে বাদ দিয়ে দিব। কাজ একটা। আর এই সংস্থাপন ব্যয়টা মূলত কার? এই 70,000 টাকার যন্ত্রপাতির। সেজন্য এই 70,000 টাকার যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়টা এই যন্ত্রপাতির সাথে যোগ করতে হবে। তাহলে এই সংস্থাপন ব্যয়ের কাজ কয়বার হবে? দুইবার। একবার মজুরি থেকে বাদ যাবে, কারণ এটা মজুরির মধ্যে ঢুকে গেছে, সেখান থেকে বের করে দিতে হবে। আরেকবার এই 70,000 টাকার যন্ত্রপাতি যেহেতু কিনেছে, সেটার সংস্থাপন ব্যয়টা তার মূল্যকে বাড়াবে। আমরা জানি সম্পদের সাথে আনুষঙ্গিক খরচ সেটার মূল্যকে বাড়ায়, অর্থাৎ সেটার সাথে যোগ হয়। তাহলে নতুন যন্ত্রপাতি যেটা কিনেছি সেটার টোটাল ভ্যালু হবে কত টাকা? 80,000 টাকা। এখন আমরা কি করব? আমার তো 1,70,000 থেকে 70 বাদ দিয়ে আমি প্রারম্ভিক যন্ত্রপাতি কত পেয়েছি ভাই বলো তো? আমি প্রারম্ভিক যন্ত্রপাতি পেয়েছি কত বলো? আমার প্রারম্ভিক যন্ত্রপাতি যদি আমি বের করি, খেয়াল করো, খুবই মনোযোগ। প্রারম্ভিক যন্ত্রপাতি আমি বের করব কিভাবে? 1,70,000 থেকে যেটা আমাদের জুলাইতে কিনেছি সেটা বাদ দিয়ে দিব। তার মানে আমার শুধু প্রারম্ভিক যন্ত্রপাতি হচ্ছে কত টাকা? সত্তর এক হাজার লক্ষ টাকা টাকা সরি সরি, 1,00,000 টাকা। 1,00,000 টাকা। এটার 10% অবচয় বের করব, সরাসরি 10,000 টাকা। খেয়াল করিও। এবার নতুন যন্ত্রপাতি, খেয়াল করো, নতুন যন্ত্রপাতি ভাই, নতুন যন্ত্রপাতি আমার কত? 70,000, যেটা আমি কিনেছি। খেয়াল করিও, নতুন যন্ত্রপাতি আমার 70,000, এই যে এখানে আছে। এই নতুন যন্ত্রপাতি হচ্ছে আমার 70,000। তবে এখানে একটা ব্যাপার আছে, এটা সংস্থাপন ব্যয় আবার মজুরির মধ্যে ঢুকে গেছে 10,000, তাহলে এটার সাথে যোগ করব। তাহলে নতুন যন্ত্রপাতি হবে আমার 80,000। এই 80,000 টাকার উপর আমার কত পার্সেন্ট অবচয়? 10% অবচয়। তবে এখানে 1 বছরের অবচয় নিতে পারবো না। তাহলে আগে 1 মাসেরটা বের করবো, 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করবো। তাহলে 80,000 টাকার 10% হচ্ছে একটা শূন্য কম, 8,000। এটাকে 6 মাসের করলে অর্ধেক হবে, 4,000। তাহলে মোট যন্ত্রপাতির অবচয় হয় কত বলো তো? 14,000। এটা যন্ত্রপাতির অবচয়। এই অবচয়টা বের করার জন্য আমাদের এত কাহিনী করা লাগবে।
আমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছি কিনা বলো তো? যন্ত্রপাতির জি অবচয় ভাইয়া। মাঝে মধ্যে ক নাম্বার প্রশ্নে তোমাকে বলবে এরকম যন্ত্রপাতির অবচয় বের করো। তাহলে আমরা আবারও বলি, আমি আর লাস্ট বার ফিনিশিং দিচ্ছি যে আমার এখানে কোনো ঝামেলা নাই ভাই। তারা বলেছে যে 1/7/2024 তারিখে আমি 70,000 টাকার যন্ত্রপাতি কিনেছি। তো আমি দেখলাম আমার এখানে যে 1,70,000 এর মধ্যে 70,000 টাকার যন্ত্রপাতি আছে যেটা আমি মাঝামাঝিতে কিনেছি। তার মানে শুরু থেকে কিন্তু আমার 1,70,000 ছিল না। তার মানে আমি কি করবো, 1,70,000 থেকে 70 মাইনাস করে শুরুর যন্ত্রপাতি বের করব। সেটার এই যে 10% অবচয়, 3 নাম্বার সমন্বয় বলেছে 10% অবচয় বের করবো 10,000। তার মানে নতুন যন্ত্রপাতি কত, 70,000। কিন্তু এই যন্ত্রপাতির আবার সংস্থাপন ব্যয় আছে 10,000 টাকা, যেটা মজুরির মধ্যে ঢুকে গিয়েছে। তো সেটাকে আমরা মজুরি থেকে বাদ দিব, আবার এই যন্ত্রপাতির সাথে যোগ করে ফেলবো। তাহলে টোটাল নতুন যন্ত্রপাতি হয় 80,000। এটা 10% হারে, যেহেতু জুলাইতে কেনা হয়েছে, 6 মাসের অবচয়। তো 10% হারে 6 মাসের অবচয় বের করলে 4,000 টাকা হয়। প্রারম্ভিক যন্ত্রপাতির অবচয় হয় 10,000। তাহলে মোট যন্ত্রপাতির অবচয় হয় 14,000। ক্লিয়ার বিষয়টা সবাই? সবাই জি ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। এখন আমাকে সিএম যে প্রশ্নটা ছিল তুমি করো এবার। স্যার আমাদের যদি অবচয় সঞ্চিতি থাকতো তাহলে কি আমরা আর্থিক বিবরণীতে বাদ দিতাম অবশ্য, সম্পদ বের করার সময় কি আমরা আগে যে অবচয় বের করেছিলাম এই সমন্বয় থেকে আবার ওই অবচয় সঞ্চিতি কিছুটা যোগ করে তারপরে বাদ দিতাম, সম্পদ হ্যাঁ। থেকে বাদ দিতাম? হ্যাঁ হ্যাঁ, দুইটা যোগ করে বাদ দিতাম। এটা কালকে আমি দেখাইছি। এটা আমি এটা এটা নিয়েও আমার সমন্বয় আছে। তাহলে একটা কয়টা সমন্বয় তোমাদের দিব, তোমরা দেখে নিও ভিডিও। একটা হচ্ছে পঞ্জীভূত অবচয় সংক্রান্ত সমন্বয়ের প্রবলেমটা। আরেকটা হচ্ছে আমাদের কিসের, আরেকটা কিসের সমন্বয় চেয়েছো? কুরিনের না? কুরিন, জি স্যার ঋণের। কুরিন, আর কুরিন। আর ম্যানেজারের কমিশন বিষয়ে আচ্ছা, ম্যানেজারের কমিশন বিষয়, আচ্ছা কমিশন বিষয়ের বিষয়টা তুমি কালকে একটা অঙ্ক দিও। আমরা একটা সিয়াম মোটামুটি অ্যাকাউন্টিং ভালো পারো, তোমার একটা বিষয় আমি বলি, মানে কঠিন সমন্বয়গুলা আমরা সমাধান করে দিব। কিন্তু মনে রাখবা, এত কঠিন সমন্বয়গুলা টেস্ট টেস্ট পেপারের বিভিন্ন টেস্ট কলেজে আসবে, কিন্তু বোর্ডে আসবে এইরকম। মানে তোমার পরীক্ষার জন্য প্রশ্ন হবে, এটা স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। এখন যে প্রশ্নটা দেখছো না, এটা স্ট্যান্ডার্ড, কারণ এটা কিন্তু এত সহজ প্রশ্ন না। কারণ এই অবচয় বের করতে গিয়ে স্টুডেন্ট ভুল করে ফেলবে, ম্যাক্সিমাম পরীক্ষা স্টুডেন্ট। তো অভিন্ন প্রশ্নপত্র হবে, হ্যাঁ। এজন্য আর কঠিন করে করতে হইতাছে হ্যাঁ, আর কি এজন্য। সমস্যা নাই, প্রবলেম নাই। কঠিন প্রবলেম গুলা আমাকে বলে দিবা। বা একটা প্রশ্ন আমি তোমাদেরকে দুইটা প্রশ্ন করাবো একবারই খুব টাফ, তো তুমি আমাকে দুইটা প্রশ্ন একবারই চয়েস করে দিও যে স্যার এই দুইটা প্রশ্ন সলভ করান। যে কোনো কলেজের হতে পারে, যে কোনো বোর্ডের হতে পারে, সেই প্রশ্নগুলো সলভ করাবো। তবে আমরা কিছু স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ করব, যেগুলো আমার কাছে মনে হয় যে আসার মতো, মানে এই টাইপের প্রশ্ন আমাদের আসার মতো। কারণ ভাই আমি অনেক দিন যাবত পড়াচ্ছি, তো আমার একটা শিট আছে, প্র্যাকটিস শিট, সেটা তোমাদেরকে দিয়ে দিব, আমি বলছি। তো ওটা হচ্ছে আমাদের ওই যে পেড ব্যাচের যারা পড়বে ওখানে ওদের জন্য বানিয়েছি, তোমাদেরকে দিয়ে দিব। ওই পেড ব্যাচের যে আর্থিক বিবরণী গুলো, সেগুলা করলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে, অনেক কঠিন। ওকে, আমরা একটু এরপরে আসি। তো আমাদের এই সমন্বয়টা শেষ। এরপরে দেখো, মোট অনাদায়ী পাওনা বলেছে 4,000 টাকা। ভাই আমার বলছে মোট অনাদায়ী পাওনা বা কুরিন হচ্ছে 4,000। দেখো রে মিলে আমার অনাদায়ী পাওনা আছে 3,000। আর তারা সমন্বয়ে এসে বলছে তোমার মোট অনাদায়ী পাওনা হবে 4,000। তার মানে নতুন করে অনাদায়ী পাওনা হচ্ছে কত, 1,000। আমি কি বুঝাতে পেরেছি কিনা? দেখো তারা বলছে মোট অনাদায়ী পাওনা 4,000, কিন্তু আমরা দেখলাম আমাদের রেয়ার মিলে অনাদায়ী পাওনা আছে কত, 3,000। 3,000। তাহলে রেয়ার মিলে যেহেতু আমাদের অনাদায়ী পাওনা 3,000, কিন্তু আমাদের বলছে মোট অনাদায়ী পাওনা 4,000, দ্যাট মিনস আমাদের নতুন অনাদায়ী পাওনা কত, 1,000। 1,000। এটা বুঝছো কিনা সবাই? কারণ অনাদায়ী পাওনা হচ্ছে দুইটা হয়, একটা হচ্ছে পুরাতন, খেয়াল করিও, পুরাতন কুরিন বা পুরাতন অনাদায়ী পাওনা। আরেকটা হচ্ছে নতুন কুরিন বা নতুন অনাদায়ী পাওনা। এটা কি মনে রাখবা, রেয়া মিলে যেটা থাকে সেটার নাম হচ্ছে পুরাতন কুরিন বা পুরাতন অনাদায়ী পাওনা। আর সমন্বয়ে যেটা আসে সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুরিন। তো এখানে তারা বলছে এই দুইটা যোগ করলে হয় মোট কুরিন বা মোট অনাদায়ী পাওনা। এখন তারা বলছে মোট অনাদায়ী পাওনা 4,000,
তো আমরা দেখলাম আমাদের পুরাতন আছে কত, 3000। তার মানে আমার নতুন কত হবে, অবশ্যই 1000। তার মানে মোট হবে কত, 4000। বুঝতে পেরেছো কিনা তোমরা? জি স্যার। এই গার্লসরা আপনারা একটু বলেন বুঝছেন কিনা। জি স্যার। এরপরে দেখো, তাহলে আমরা এই নতুন অনুযায়ী পাওনা কত পেলাম, এখানে সমন্বয়ে 4000 না 1000 পেলাম বলো? 1000। 1000 পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ তারা বলছে এটা কিন্তু নতুন না, তারা বলছে মোট। সো মোট মানে হচ্ছে নতুন প্লাস পুরাতন। আর নতুন কোনটা, যেটা সমন্বয়ে আসবে সেটা নতুন, পুরাতন কোনটা যেটা রেয়া মিলে দেওয়া থাকবে। তো রেয়া মিলে তো 3000 দেওয়া আছে পুরাতন, আর মোট বলছে 4000। তার মানে মোট থেকে আমরা পুরাতনটা বাদ দিলে নতুনটা পেয়ে যাবো 1000। তো সমন্বয়ের কাজ কয়বার হয় ভাই, 2বার। তাহলে নতুন অনুযায়ী পাওনা এখানে 1000 নিয়ে কাজ করব, কাজ কয়বার হবে, 2বার। এই 1000 টাকা কি করব 2বার, একবার। অনাদায়ী পাওনা হলে আমাদের পুরাতন অনাদায়ী পাওনার সাথে নতুনটা যোগ হবে, এটা আমরা এখানে দেখিয়েছি, একবার কাজ। আবার এই নতুন অনাদায়ী পাওনা কাকে কমাবে, কুরিন কাকে কমায়, দেনাদারকে কমায়। কারণ দেনাদারের কাছ থেকে যে টাকাটা আমরা আদায় করতে পারি না সেটাই কুরিন। সেজন্য এই নতুন কুরিনটা কোত্থেকে বাদ যাবে, এই প্রাপ্য হিসাব বা দেনাদার থেকে বাদ যাবে। কত টাকা, 1000। তাহলে 1000 টাকার কাজ কয়বার, 2বার। একবার রেয়া মিলের অনাদায়ী পাওনা 3000-এর সাথে 1000 যোগ হবে, আবার এই 1000 টাকা প্রাপ্য হিসাব বা দেনাদার থেকে বাদ হবে। ক্লিয়ার কিনা বলো? জি স্যার, ক্লিয়ার। এখন পরের অংশটা দেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতি 10% রাখতে হবে। 10% রাখতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি। মাথায় রাখবা, এই অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি পার্সেন্টেজটা সবসময় নিজ দেনাদারের উপর রাখতে হয়। এখন আমার কথা হচ্ছে, আমার এখানে নিজ দেনাদার কত, আমার এখানে দেনাদার কত ছিল ভাই, এই যে 50,000। তো 50,000 থেকে এখন কি 50,000 আছে, না। কারণ এখান থেকে নতুন কুরিন বাদ কিন্তু আমরা দিয়েছি 1000 টাকা। তার মানে আমার নতুন সরি নিট দেনাদার বা অবশিষ্ট দেনাদার কত, 49,000। কারণ দেনাদার এখন আর 50,000 নাই, কারণ এখান থেকে আমাদের নতুন কুরিন 1000 বাদ হয়েছে। সো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে এই 49,000 টাকার উপর কত পার্সেন্ট, 10%। তাহলে এটা হচ্ছে 4,900। এটার নাম কি, নতুন সঞ্চিতি বা নতুন কুরিন সঞ্চিতি বা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা কিভাবে বের করব, আমাদের প্রাপ্য হিসাব থেকে সমন্বয়ের অনাদায়ী পাওনা বা কুরিন বা নতুন কুরিন বাদ দিতে হবে, রেয়া মিলেরটা না। তাহলে নতুন কুরিন 1000 টাকা বাদ দিলে আমরা 49,000 পাবো, সেটার 10% হচ্ছে 4,900। এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। এটার কাজ কি, সেম কাজ, অনাদায়ী পাওনার যে কাজ, সমন্বয়ের অনাদায়ী পাওনার যে কাজ বা কুরিনের যে কাজ, এটারও সেম কাজ। সমন্বয়ের কুরিন কি করেছি, আমরা রেয়া মিলের কুরিন বা অনাদায়ী পাওনার সাথে যোগ করেছি, এটাকে রেয়া মিলের কুরিন বা অনাদায়ী পাওনার সাথে যোগ করব। সমন্বয়ের কুরিন কি করেছি, আমরা প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়েছি, এটাকেও আমরা প্রাপ্য হিসাব থেকে বাদ দিব। তাহলে এটার কাজও সেম। তাহলে একটু দেখো, আমি যদি কুরিনের কাজটা তোমাদেরকে একটু দেখাই, এটা একটা পরিচালনা ব্যয়ে যাবে। তো পরিচালনা ব্যয় প্রথমে আমরা রেয়া মিলের কুরিনটা 3000 লিখবো, লিখে যোগ নতুন কুরিন বা নতুন অনাদায়ী পাওনা 1000। তাহলে মোট অনাদায়ী পাওনা কত পেলাম আমরা, 4000। এটার সাথে নতুন যে কুরিন সঞ্চিতি আমরা সমন্বয় থেকে পেলাম 4,900। কিভাবে পেলাম মনে আছে তো, আমি আমার প্রাপ্য হিসাব বা দেনাদার ছিল 50,000, এখান থেকে আমার এই যে নতুন অনাদায়ী পাওনা 1000 টাকা বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমার নতুন দেনাদার কত আসলো, ভাইয়া মনে আছে এগুলো? 49,000। এই 49,000 কত পার্সেন্ট, 10% বের করলাম, 4,900। তাহলে মোট টোটাল অনাদায়ী পাওনার সাথে কি করলাম, রেয়া মিলের অনাদায়ী পাওনার সাথে সমন্বয়ের অনাদায়ী পাওনা যোগ করলাম, সমন্বয়ের অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করে টোটাল 8,900 হলো। আর আমরা একটা কথা বলেছিলাম শুরুতেই, যে কোনো কিছু থাকুক আর না থাকুক, এই অনাদায়ী পাওনা থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতিটা সবসময় বাদ যাবে। রেয়া মিলের কুরিন থেকে কুরিন সঞ্চিতিটা বাদ যাবে, কারণ এটা কুরিনের পরিমাণকে কমায়, এটা বিপরীত ব্যয়। সেজন্য এটাকে আমরা বাদ দিয়ে দেবো 3,000 টাকা, এই পুরাতন কুরিন সঞ্চিতি। কারণ রেয়া মিল থেকে যে সঞ্চিতি আসবে সেটার নাম হবে পুরাতন কুরিন সঞ্চিতি। এটা 3,000 টাকা আমরা বাদ দিয়ে দিলে কুরিনের জেটটা হবে 5,900। এই কুরিনের কাজটা সবাই বুঝতে পেরেছো কিনা বলো, খুবই গুরুত্বপূর্ণ।
এটা বোঝাটা। জি ভাইয়া বুঝি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? নাই। এটাই আমাদের সব অঙ্কে এই কাজটা মাথায় রাখবো। এই কাজটা দিয়ে আমরা সব অঙ্কে আমাদের ম্যাথ গুলো সলভ করবো, এটা মাথায় রাখিও। তাহলে আমাদের মোটামুটি 3টা সমন্বয় একেবারেই শেষ। এই 3টা সমন্বয় নিয়ে আমরা যতটুকু আলোচনা করেছি আমার মনে হয় না তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা। কি কি সমন্বয়? 1 নাম্বার সমন্বয়, 2 নাম্বার সমন্বয় এবং যন্ত্রপাতির অবস্থাটা আমরা শুরুতে বের করে দেখিয়েছি, অবস্থাটাকে কিভাবে ধরতে হবে। লাস্টের যে সমন্বয়টা খুবই সিম্পল সমন্বয়, সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে ৬৯,০০০ টাকা। তো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হলে এটা কি করব, আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করি সেখানে বাদ দিব। আবার এই সমাপনী মজুত পণ্যটা একটা চলতি সম্পদ, এটা চলতি সম্পদে চলে যাবে। দুইবার কাজ, একবার প্রত্যক্ষ পরিচালনা ব্যয় থেকে এটাকে বাদ দিব, আরেকবার সমাপনী মজুত পণ্যটা চলতি সম্পদ। এখানে একটা মূল্য আছে, যদি 2টা মূল্য থাকতো যেটা কম আমরা সেটা নিয়েই কাজ করতাম। আমরা সমন্বয় গুলা নিয়ে কথা বলেছি, আমরা র্যামিলের হিসাব গুলো নিয়ে কথা বলেছি। ওকে, আমাদের মূল কাজ কিন্তু এখানে মোটামুটি শেষ। এখন আসো আমাদের পরবর্তী কাজ। পরবর্তী কাজ কি ভাই? পরবর্তী কাজ হচ্ছে, মাথায় রাখিও আমাদের এবার ক নাম্বার প্রশ্নটা আমরা সলভ করব। তো ক নাম্বার প্রশ্নটা কি বলেছে? ভ্যাট ভ্যাট চলতি চলতি হিসাব। তো ভ্যাট চলতি হিসাব বলতেই মাথায় রাখবা, যখনই তোমাকে, আমার এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর, তোমরা আওয়াজ পাচ্ছ? বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে? ভ্যাট চলতি হিসাব, হ্যালো? জি না ভাইয়া, শোনা যাচ্ছে না। আচ্ছা, না শোনা গেলে তো ভালো। তো ভ্যাট চলতি হিসাব বললে আমরা কি করবো, একটা খতিয়ান করবো। হিসাব মানেই খতিয়ান। ওকে, তো হিসাব মানেই খতিয়ান। তো ভ্যাট চলতি হিসাব বের করতে বললে আমরা একটা চলমান যে চকের খতিয়ান করব, সরি। তো খতিয়ানটা কিরকম হবে, ধরো এইরকম, একটু দেখাই। খতিয়ানটা হবে এরকম, ধরো এখানে হচ্ছে তারিখ, এটা হচ্ছে ধরো বিবরণ, এটা হচ্ছে দাবেদা পৃষ্ঠা, এটা হচ্ছে ডেবিট টাকা, এটা ক্রেডিট টাকা, এটা হচ্ছে জের, জের হচ্ছে একটা ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। বুঝতে পেরেছো কিনা? এটা ধরো তারিখ, এটা বিবরণ, এটা জাবেদা পৃষ্ঠা, এটা ডেবিট টাকা, এটা ক্রেডিট টাকা, এটা ডেবিট জের, এটা ক্রেডিট জের। খেয়াল করিও। তো আমাদের এখানে প্রথমে মাথায় রাখবা, আমাদের এই যে রেয়ামিলের ভ্যাট চলতি হিসাব, এটা কোথায় আছে জেরটা বলো তো? আর ডেবিট ব্যালেন্স হিসাবে। ডেবিটে, তাহলে এটাকে আমরা ডেবিট জেরে লিখবো। যদি ক্রেডিটে থাকতো তাহলে ক্রেডিট জেরেই লিখতাম। তো আমাদের ডেবিট জেরে কত আছে? 4,000 টাকা। আমরা এটাকে 4,000 টাকা ব্যালেন্স বিডি দিয়ে লিখে দিব, ব্যালেন্স বিডি। এই জেরের মধ্যে লিখে দিব ডেবিট জেরে 4,000। খেয়াল করিও, এটাকে আমরা ডেবিট জেরে কেন লিখছি ভাই? ডেবিট জেরে লিখেছি কারণ এটা ডেবিটে আছে। যদি ক্রেডিট জেরে লিখতাম তাহলে আমরা ক্রেডিট জেরেই লিখতাম। এটা আমরা জেরের ঘরে লিখেছি, টাকার ঘরে লিখি নাই, কারণ এটা ব্যালেন্স পূর্বে থেকে ছিল। আচ্ছা, এবার দেখো, আমরা সবসময় মাথায় রাখবো ক্রয় এবং বিক্রয় এটার মধ্যে যদি ভ্যাট থাকে তাহলে এটার থেকে আমরা ভ্যাট বের করে নিব। বুঝতে পেরেছো কিনা? তবে ভ্যাটটা বের করব কিভাবে? যদি ক্রয়ের সাথে বা বিক্রয়ের সাথে কোনো যোগ বিয়োগ থাকে সেগুলো আগে করে নেব। এ অঙ্কে আমাদের সৌভাগ্যবশত ক্রয়ের সাথে কোনো ক্রয় ফেরত বা বিক্রয় থেকে বিক্রয় ফেরত আছে রে মিলে? নাই, ক্রয় ফেরত বিক্রয় ফেরত নাই। আবার সমন্বয়ে ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত কোনো এন্ট্রি নাই। তার মানে ক্রয় যেটা আছে সেটাই নিট ক্রয়, বিক্রয় যা আছে সেটাই নিট বিক্রয়, মানে এটার সাথে আমাদের কোনো যোগ বিয়োগ নাই। তাহলে এই ক্রয় থেকে আমরা ভ্যাট বের করব। তাহলে ক্রয় কত আছে ভাইয়া? 2 2 লক্ষ লক্ষ। ৭৬,০০০। তো 2,76,000 টাকার উপর আমরা ভ্যাট বের করবো কত পার্সেন্ট? 15%। ভ্যাট সহ বললে বের করার নিয়ম কি আমরা জানি। এই যে ক্রয় ভ্যাটটা কিভাবে আসবে খেয়াল করো, ক্রয় ভ্যাট 2,76,000, এই টাকাকে আমরা কি করব? 15 দিয়ে গুণ করব, 115 দিয়ে ভাগ করব। তাহলে 2,76,000কে আমরা 15 দিয়ে গুণ করব, 115 দিয়ে ভাগ করব, আসবে 36,000 টাকা। বুঝতে পেরেছো কিনা?
এখন যদি ক্রয়ের সাথে কোনো সমন্বয় থাকতো, আমি আবারও বলেছি কোনো যোগ বিয়োগ থাকতো, মনে করো ক্রয় থেকে ফেরত থাকতো, তাহলে আমরা সেটা বাদ দিতাম। ক্রয়ের সাথে অলিখিত ক্রয় থাকতো, সেটা আমরা যোগ করতাম। যোগ করে যেটা আসতো সেটার উপর আমরা ভ্যাট বের করতাম। সবাই বুঝছো কিনা? তাহলে এখানে কিচ্ছু নাই। আর এখানে সেজন্য 115 কিভাবে আসলো? 100 হয়তো আমার হ্যাঁ, এরা না, যা করছে। এটাই হচ্ছে কথা। কারণ হচ্ছে তোমার যদি ক্রয় আর বিক্রয়ের ভিতরে ভ্যাট থাকে, ক্রয় এবং বিক্রয়ের মধ্যে যদি ভ্যাট থাকে, তার মানে এই যে ভ্যাটের টাকাটা এটার ভিতরে আছে। তার মানে সাধারণত আমাদের 15% মানে কি? 15% মানে হচ্ছে ভাই 100/15। যেহেতু এই 15 টাকাটা ক্রয়ের মধ্যে, পঞ্জের অংশটা ক্রয়ের মধ্যে এবং বিক্রয়ের মধ্যে ঢুকে আছে, সেজন্য এই 15টা আবার 100 এর সাথে যোগ হয়ে যায় বাংলাদেশের নিয়ম অনুসারে। সেজন্য কি হয়, উপরে 15, নিচে 115, এভাবে হয়। কারণ ওই ভ্যাট সহ বলার কারণেই আমার এই 15টা এখানে যোগ হয়ে যাচ্ছে। এটার একটা বেসিক রুলস আছে, সেটা পরে কোনো এক সময় সময় পেলে দেখাবো। এই হচ্ছে কথা। তাহলে ভ্যাট সহ বললে আমরা ওই টাকাটাকে 15 দিয়ে গুণ করব, 115 দিয়ে ভাগ করব। অনেকে এটাকে ছোট করে 3 দিয়ে কাটাকাটি করে, 5 দিয়ে কাটাকাটি করে কি করে, 3 দিয়ে গুণ করে, 23 দিয়ে ভাগ করে। 23/3 বা 15/115। এমসিকিউ আসে, বাংলাদেশে ভ্যাটের ফ্যাক্টর কত? অ্যান্সার হবে 23/3 বা 15/115। ওকে, আমরা মোটামুটি বুঝলাম। এখন বিক্রয় ভ্যাটটা বের করবো কিভাবে? তাহলে সেম ভাবে বিক্রয় ভ্যাট কত হবে বলো? 45,000। 3,45,000। খেয়াল করবা, 3,45,000-এর কত পার্সেন্ট? 15/115। 15 দিয়ে গুণ আর 115 দিয়ে ভাগ, তাহলে আসবে কত? 45,000। তো আমরা এখানে ক্রয় ভ্যাট, মাথায় রাখবা ক্রয় ভ্যাটটা আমাদের সম্পদ, সেজন্য ক্রয় ভ্যাটের টাকাটা কোথায় বসবে বলো তো? ডেবিটে, 36,000। আর বিক্রয় ভ্যাটটা আমাদের দায়, সেজন্য এটা টাকাটা বসবে কোথায় ভাই? ক্রেডিটে, 45,000। এতটুকু বুঝছো কিনা আগে তোমরা আমাকে বলো, এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা? আমরা ক নাম্বার প্রশ্নটা সলভ করতেছি। এখানে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন রাখতে পারো। এখানে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন রাখতে পারো। আমরা এখানে এই যে ভ্যাট চলতি হিসাব, 4,000 টাকা ব্যালেন্স আছে মিলে, এই জন্য এটাকে জেরে লিখে ফেলেছি। যদি এখানে না থাকতো কিছু লিখতাম না, যদি টাকা ক্রেডিটে থাকতো এখানে ক্রেডিটে লিখতাম ব্যালেন্স বিটি দিয়ে, না থাকলে লিখতাম না। এবার ক্রয় থেকে ভ্যাট বের করেছি, এটাকে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ করে 36,000। ক্রয় ভ্যাটটা সম্পদ হিসাবে ডেবিটে লিখবো। আর বিক্রয় থেকে ভ্যাট বের করেছি 3,45,000-কে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ 45,000, এটা আমাদের দায়, সেজন্য ক্রেডিটে লিখবো। এতটুকু আমরা ক্লিয়ার আশা করি। সব প্রত্যেকটা অঙ্কে এভাবে আমরা ভ্যাট চলতে হিসাব করতে বললে ক নাম্বারে আমরা সেটাই করব। এবার আসো, মনে রাখবা আমাদের এটা একটা চলমান যে ছকের খতিয়ান। তো আমরা উপরে কি লিখবো? ভ্যাট চলতি হিসাব। এখানে হিসাবের কোড নং লিখবো খতিয়ান যেভাবে করি। লিখে আমরা দেখো প্রথমে 4,000 লিখেছি। এখন বলো প্রথমে কোথায় আছে টাকাটা? ডেবিটে। প্রথম যেটা যেখানে যাবে মাথায় রাখিও, এরপরে যদি সেখানে আসে তাহলে আমরা যোগ করবো। অর্থাৎ প্রথমে 4,000 টাকা ডেবিটে আছে, এরপরে যদি ডেবিটে আসে তাহলে আমরা ডেবিটে ডেবিটে কি হবে বলো? যোগ। ক্রেডিটে ক্রেডিটে কি হয়? যোগ হয়। আর যদি না মিলে, যেদের সাথে মিলে গেলে যোগ হয়, না মিললে বিয়োগ হয়। অর্থাৎ ডেবিট থেকে ক্রেডিট হলে সেটা কি হয়? বিয়োগ হয়। অথবা ক্রেডিট থেকে ডেবিট হলে বিয়োগ হয়। তার মানে জেদের সাথে মিলে গেলে যোগ হবে। তাহলে আমাদের প্রথম জেডটা হচ্ছে ডেবিট জেড। নতুন করে আবার 36,000 টাকা আসছে কি? ডেবিটে। তাহলে কি হবে? এই 4 আর 36 যোগ হয়ে কত আসবে জেদের মধ্যে? 40,000। বুঝতে পেরেছ? কারণ আমার 4,000 টাকা ডেবিটে আছে, নতুন করে ডেবিট টাকা আসছে কত? 36। তাহলে 36 আর 4 যোগ করলে কত হবে? 40। এটা বুঝছো কিনা সবাই? বুঝতে, আবার আবার বোঝান। আমরা জের বের করব ভাই। জের কিসের জের? ভ্যাট চলতি হিসাবের জের। তো আমার শুরুতে ভ্যাট চলতি হিসাব কত ছিল একটু খেয়াল করো। কত ছিল? 4,000 টাকা। তো 4,000 টাকা আমরা কোথায় লিখেছি বলো? ডেবিট জেরে। ডেবিট জেরে। একটু খেয়াল করিও। তো আমি 4,000 টাকা ডেবিটে লিখেছি, একটু খেয়াল করিও। এই যে ডেবিটে লিখেছি।
এই যে 4,000 টাকা আমি ডেবিটে লিখেছি, একটু খেয়াল করে আমি এটা মুছে দিয়েছি। তাহলে এরপরে যদি আবারও ডেবিটে কোনো হিসাব আসে, তো ডেবিটে ডেবিটে কি হয়? যোগ হয়। সমজাতীয় হলে যোগ মনে রাখবা হয়। বাড়বে। আগে যদি ক্রেডিটে এখানে ক্রেডিটে থাকতো, এখানে ডেবিটে থাকতো, তাহলে কিন্তু বিয়োগ হতো। মানে জেড এর সাথে আমাদের নতুন ব্যালেন্সটা আসলে সেটা যোগ করতে হবে। তাহলে আগে আছে আমাদের ডেবিট জেডে 4,000, এখন আবার ডেবিটে পেলাম কত টাকা? 36। সেজন্য এই 4-এর সাথে 36 যোগ হয়ে 40 বসবে জেডে, এখানে কিছু বসবে না আপাতত। এবার দেখো এখানে 40, এরপরে ক্রেডিটে আসছে কত? 45। 45,000 তার মানে এটা এখন বাড়বে না কমবে বলো? এখানে আছে ডেবিট, আমরা এখানে পেলাম কমবে। কমবে। তাহলে 40 থেকে 45 কমে গেলে কত হয়? 5। মানে -5 এই দিকে হয়। কিন্তু 5 এখন কোনটা বলো? ডেবিট জেড বলো না ক্রেডিট জেড বলো? বলো এখানে কোনটা বলো? ডেবিট বলো না ক্রেডিট বলো? অবশ্যই ক্রেডিটটা মানে বলো। ক্রেডিট বলো। তার মানে এই জেডটা ক্রেডিট জেডে চলে যাবে 5,000। এই হচ্ছে কাজ। তাহলে ভ্যাট আর যদি চলতি, ভাইয়া ডেবিট জের বড় থাকতো তাহলে এটা ডেবিট জেরই থাকতো। হ্যাঁ ধরো এখানে যদি 45 না থেকে ধরো এখানে আসতো, ধরো এখানে ধরো 30, তাহলে আমাদের ডেবিট জেডে কত আসতো? এখানে যদি 30 আসতো, 10,000। 10,000 এই ডেবিট জেডে, 10,000। 10,000 ডেবিট জেডে বসতো। এই হচ্ছে কথা। মানে সিম্পল একটা হিসাব। যোগ বিয়োগের কাজ আমরা করবো নর্মালি যেভাবে করি। আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো? কারো যদি বাসার কথা শোনা যায়, আমাদের ওই রেকর্ডটা শুনলে পরে তোমাদের একটু প্রবলেম হবে, তো সেটা অফ করে দিয়ে কথা বলার পর। তো এখন আমাদের বিষয়টা বুঝছো কিনা? তাহলে এখন আমাদের কাজটা কি হবে ভাই? এই যে ক্রয় ভ্যাটটা আমি কি বলেছি, এটা একটা সমন্বয়। আমি বারবার বলেছি রেয়া মিলেও সমন্বয় থাকে। তাহলে ক্রয় ভ্যাটটা আমরা এই যে 36,000 টাকা, এটার কাজ কয়বার হবে? 2বার। দেখো একবার আমরা এখানে খতিয়ান প্রস্তুত করেছি, আরেকবার ক্রয় ভ্যাটের টাকাটা ক্রয় থেকে বাদ দিয়ে দিতে হবে। বিক্রয় ভ্যাটের টাকাটা বিক্রয়ের মধ্যে আছে, বিক্রয় থেকে বাদ দেব। আবার এখানে কাজ করেছি, বুঝতে পেরেছো কিনা? তাহলে ক্রয় ভ্যাট ক্রয় থেকে বাদ, বিক্রয় ভ্যাট বিক্রয় থেকে বাদ যাবে। আর ক্রয় ভ্যাটটা বসবে আমাদের খতিয়ানের সম্পদ হিসাবে ডেবিট পাশে, বিক্রয় ভ্যাটটা বসবে খতিয়ানে দায় হিসাবে ক্রেডিট পাশে। 2বার কাজ হয়ে গেছে না? আর রেয়া মিলের ভ্যাটটা আমরা এখানে দেখেছি। তাহলে ভ্যাট চলতি হিসাবে কি জেড আসছে লাস্টে? ক্রেডিট জেড। তাহলে ভ্যাট চলতি হিসাবে ডেবিট জেড আমরা কি বলেছি মনে আছে? চলতি সম্পদ। আর ক্রেডিট জেড হলে সেটা কি হবে? অবশ্যই তার বিপরীত, চলতি দায়। তাহলে যখন আমরা দায় পাশ লিখবো, এই যে আর্থিক অবস্থার বিবরণী যখন দায় পাশ লিখবো, তখন ভ্যাট চলতি হিসাব নামে কত টাকা লিখবো? ক্রেডিট পাশে যেহেতু 5,000, এটাকে আমরা দায় পাশে লিখবো। দেখো আমরা যখন লাস্টে অঙ্কটা করব, দেখো ভ্যাট চলতি হিসাব চলতি দায়ে লিখেছি 5,000 টাকা। এটা কিভাবে এসেছে বুঝতে পেরেছো? ওই যে খতিয়ানটা করেছি আমরা ভ্যাট চলতি হিসাবের, সেখান থেকে আমরা এই জেটটা পেয়েছি। সবাই বুঝছো কিনা? এই বুঝতে পেরেছো কিনা বলো তো? জি ভাইয়া। যদি ভাইয়া ক নাম্বারটা মিডিলের একটু বুঝিনি, একটু মিস করছি ওখান থেকে। কোনটা ক নাম্বারটার কোনটা জেরের বিষয়টা তুমি দ্বিতীয় লাইন থেকে বুঝি না, এই যে 36,000 কোথায় থেকে আসলো, 45,000 কোথায় থেকে আসলো। 36 থেকে আসলো এটা তো এতক্ষণ বলছি। আচ্ছা আবার বলি, 36 আসলো, আমরা ক্রয়ের থেকে ভ্যাট বের করেছি। দেখো ক্রয় কত আছে আমার আমার প্রশ্নে? ক্রয় আছে আছে হচ্ছে ভাইয়া এই যে 76,000, এই যে এদিকে তাকাও, 2,76,000 পেয়েছো। আর বিক্রয় আছে হ্যাঁ, এই 2,76,000 টাকার আমরা 15% ভ্যাট আছে। তার মানে নিয়ম হচ্ছে ভ্যাট সহ বললে সেটাকে 15 দিয়ে গুণ করে 115 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 36,000 হয়। এটা ক্রয় ভ্যাট। আবার বিক্রয় আছে 3,45,000, এটার মধ্যেও ভ্যাট আছে 15%। সো 3,45,000-কে আমরা 15 দিয়ে গুণ করবো, 115 দিয়ে ভাগ করে 45,000 ভ্যাট পাবো। তো ক্রয় ভ্যাটটা আমরা বলেছি চলতি সম্পদ, বিক্রয় ভ্যাটটা চলতি দায়। তো সম্পদ হলে ব্যালেন্স ডেবিট হবে, সেজন্য আমরা খতিয়ানের ডেবিট পাশে ক্রয় ভ্যাটটা লিখেছি, কারণ আমাকে ক নাম্বারে ভ্যাট চলতি হিসাবে খতিয়ান করতে বলছে। আর বিক্রয় ভ্যাটটা আমার চলতি দায়, সেজন্য এটাকে ক্রেডিট পাশে লিখেছি। এই হচ্ছে কথা। আর ভ্যাট চলতি হিসাবে একটা ব্যালেন্স আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আমাদের প্রশ্নে একটা ব্যালেন্স দেওয়া ছিল ভ্যাট চলতি হিসাবে। এই যে উপরে একবারই উপরে 4,000 টাকা, এই 4,000 টাকা উপরে ডেবিট পাশে ছিল, সেজন্য খতিয়ানের আমরা ডেবিট পাশে নিয়ে আসছি ডেবিট জেরে।
এটা যেহেতু ব্যালেন্স সেজন্য এটাকে এখানে না লিখে জেরে লিখেছি। আর ক্রয় ব্যয়টা চলতি সম্পদ সেজন্য ডেবিটে লিখেছি, বিক্রয় ব্যয়টা চলতি দায় সেজন্য ক্রেডিটে লিখেছি। এবার ডেবিট জেরের সাথে ডেবিটটা যোগ হয়ে 40,000 হয়েছে, 4-এর সাথে 36 যোগ হয়ে 40 হয়েছে। এই 40 থেকে ক্রেডিটটা মাইনাস হয়েছে 45, মাইনাস হয়ে আমাদের ক্রেডিটটা যেহেতু বড়, ক্রেডিট পাশে 5,000 হয়েছে। এটা একবার তোমরা দেখে নিও, রেকর্ডটা আমি দিয়ে দিব, আজকে না দিতে পারলেও কালকের মধ্যে দিয়ে দিব, আজকে রাতের মধ্যে দিয়ে দিব, চেষ্টা করবো আর কি দিয়ে দেওয়ার জন্য। ওকে, এখন আমি আবারও বলি, এই জিনিসগুলা এত জটিল জিনিস না, তোমরা জাস্ট মাথায় রাখবা যে আমার এই যে ভ্যাট চলতি হিসাব আছে এখানে 4,000, এটা আমাদের ডেবিট পাশে আছে বিধায় এটাকে আমরা খতিয়ানের ধরো এই যে ডেবিট পাশে লিখেছি। খতিয়ানের তো ধরো দুইটা পাশ, একটা হচ্ছে ডেবিট পাশ আর একটা হচ্ছে ক্রেডিট পাশ। আর জের এর ক্ষেত্রেও দুইটা, একটা হচ্ছে ডেবিট জের, মনে করো এটা জের, এটা জের, ঠিক আছে। জের এর ক্ষেত্রেও দুইটা, ধরো ডেবিট জের ক্রেডিট জের। তো খতিয়ানে যেহেতু এটা র্যা মিলে ডেবিটে আছে, তার মানে আমি ডেবিট জেরে লিখে ফেলবো 4,000। আর ক্রয় ভ্যাটের টাকাটা লিখবো ডেবিট টাকার মধ্যে। ওকে, বিক্রয় ভ্যাটেরটা লিখবো ক্রেডিট ভ্যাট, তাহলে এখানে 36 লিখবো, এখানে লিখবো 45। এই হচ্ছে কাজ। তো 36 আর 4,000 এখানে 40 হবে, আবার 40 থেকে 45 বিয়োগ করলে আমরা 5,000 এই পাশে পাবো। এটাই হচ্ছে কাজ, অন্য কিছু না। ক নাম্বারটা আমরা শেষ করলাম, খতিয়ান। এটা একটু দেখে নিবা। খ নাম্বারটা দেখো, বলছে মোট লাভ এত টাকা ধরে নিট লাভ বের করো। ভাই, মোট লাভ যদি বের করতে আমাদের দেওয়া থাকে, তাহলে তো আমাদের বিশদায় বিবরণী মোট লাভ করা লাগবে না। তো বিশদায় বিবরণী আমাদের ছকটা আমরা সবাই জানি, প্রথমে কি করতে হয়, নিট বিক্রয় বের করতে হয়, এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা কি পাই, মোট লাভ পাই। তো মোট লাভ তো তারা দিয়ে দিয়েছে 1,00,000 টাকা। মোট লাভ পাওয়ার পরের ধাপ কি বলো, মোট লাভ থেকে আমরা পরিচালনা ব্যয় বাদ দিব, পরোক্ষ পরিচালনা ব্যয়। পরিচালনা ব্যয় বাদ দিলে আমরা কি পাই, পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা মাথায় রাখবা, মোট লাভ থেকে কি বাদ দিব, পরিচালনা ব্যয়টা বাদ দিলে আমরা পাবো পরিচালন মুনাফা। সেটার সাথে অপরিচালন আয় বা অন্যান্য আয় যোগ করব, অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় বিয়োগ করলে আমরা পাবো কি, নিট মুনাফা। বুঝতে পেরেছো, এটা হচ্ছে বিশদায় বিবরণী কাজ। প্রথমে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা, এটা আমরা জানি। এখান থেকে পরিচালনা ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা, তার সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বাদ দিলে নিট মুনাফা। ছকটা আমরা জাস্ট একটু মাথায় রাখবো। এখন আমাকে বলছে মোট মুনাফা এত টাকা ধরে আমাকে নিট মুনাফা বের করতে, ওকে ফাইন, আমি নিট মুনাফাই বের করব। তো নিট মুনাফা যে আমি বের করব, সেটার জন্য আমরা মোট মুনাফা পেয়ে গেছি, সেটার ব্যালেন্সটা হাতে রাখবো। ওকে, হাতে রেখে এখন আমরা নিট মুনাফা করবো। আসো, পরিচালনা ব্যয় আমরা বাদ দিব মোট মুনাফা থেকে। দেখো খেয়াল করো, আমরা এই যে মোট মুনাফা যেটা প্রশ্নে দিয়ে দিয়েছে 1,00,000 টাকা, সেখান থেকে আমরা কি বাদ দিব, পরিচালনা ব্যয় বাদ দিব ভাইয়া। তো পরিচালনা ব্যয় বাদ দিলে আমরা পরিচালনা ব্যয়গুলো তো আমাদের চিনতে হবে কি কি ব্যয় আছে। তো আমরা র্যা মিলে যাই, আমার পরিচালনা ব্যয় কি আছে, পরোক্ষ পরিচালনা ব্যয়। মজুরি কিন্তু প্রত্যক্ষ, এটা আসবে না। অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনা সঞ্চিতির কাজ, এটা কিন্তু পরোক্ষ পরিচালনা ব্যয় হবে, পরিচালনা ব্যয়। এরপরে কি আছে, বেতন, এটা পরোক্ষ পরিচালনা ব্যয় হবে। তাহলে র্যা মিলে কয়টা আইটেম পেলাম আমরা, বলো, পরিচালনা ব্যয়ের 3টা, অনাদায়ী পাওনা সঞ্চিতি আর বেতন। বুঝছো কিনা? তো অনাদায়ী পাওনার কাজটা আমরা কিন্তু অলরেডি দেখাই দিছি। অনাদায়ী পাওনা দেয় মিলে আছে 3,000, মোট অনাদায়ী পাওনা বলছে 4,000, তার মানে নতুন অনাদায়ী পাওনা 1,000, এটা যোগ হবে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 10% বলছে। তো আমরা পুরাতন আগের প্রাপ্য হিসাব থেকে নতুন কুড়ি 1,000 বাদ দিয়ে 49,000 টাকার উপর আমরা 10% বের করেছি 4,900, এটা কুড়িন সঞ্চিতি, এটাও এটার সাথে যোগ হবে। তাহলে র্যা মিলের অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দুইটা যোগ হবে, আর পুরাতনটা বাদ হবে। এই কাজটা আমরা এখানে দেখাই। এই যে পরোক্ষ পরিচালনা ব্যয়, খেয়াল করো, অনাদায়ী পাওনা হচ্ছে 3,000, নতুন অনাদায়ী পাওনা 1,000, মোট 4,000, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,900, মোট 8,900। এখান থেকে র্যা মিলের পুরাতন সঞ্চিতি বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 3,000 বাদ দিলে আমাদের পরিচালনা ব্যয় বসবে 5,900। এটা তো আমরা বুঝতে পেরেছি, তাই না? এটা আমরা অলরেডি করেছি। তাহলে এটার কাজ শেষ, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির কাজ শেষ। তাহলে বাকি কাজ আছে কিসের, বেতনের। বেতন কত,
25,000 টাকা আমরা লিখবো। তবে কালকে আমি একটা কথা বলেছি, তোমাদের মনে থাকার কথা, যে আমাদের যদি কখনো 10 মাস 12 মাস পার্সেন্টেজ এগুলা থাকে, এগুলাও একটা কি বলতো, সমন্বয়। তাহলে এই যে 10 মাস, এটাও একটা সমন্বয়। তো সমন্বয়ের কাজ কয়বার হবে? 2বার। তো এখানে সিস্টেমটা কি বলো? বেতন হচ্ছে 25,000 টাকা। দেখো খেয়াল করো, আমি বুঝাই। বেতন 25,000 টাকা আমরা দিয়েছি, কিন্তু তারা বলেছে তোমরা যে বেতন দিয়েছো এটা কয় মাসের দিয়েছো বলো তো? কয় মাসের বেতন দিয়েছো? 10 মাসে, সরি, তো 10 বছর, হ্যাঁ, 10 মাস। 10 মাস। তো তুমি যদি 10 মাসের বেতন 25,000 টাকা দিয়ে থাকো, 1 মাসের কত দিয়েছো? 2,500, একটা শূন্য কমে যাবে। এখন তোমার বেতন কি 10 মাসের দেওয়ার কথা ভাই? তোমার বেতন দেওয়ার কত কত মাসের? আমরা অঙ্ক করি কয় বছরের? এক 12 বছর। মাস নিয়ে দেওয়ার এক কথা। এক বছরের সমান কত মাস? 12 মাস। তো তুমি দিলা হ্যাঁ। 10 মাসের, তার মানে কয় মাসের দাও নাই? 2 মাসের। এই 2 মাসেরটা বকেয়া আছে। তো 1 মাসের বকেয়া, 1 মাসের বেতন কত হয়? 2500। তাহলে 2 মাসের বেতন কত? 5,000। এটা কি বেতন? ব্যয় বকেয়া। বেতন। তো এটা একটা একটা সমন্বয়। সমন্বয়ের কাজ কয়বার হবে? 2বার। তো বকেয়া বেতনটা আমাদের জন্য কি বলতো? আমরা বেতন দেওয়ার কথা কিন্তু দেই নেই, সেজন্য এটা দায়। তাহলে এটা চলতি দায়ে চলে যাবে একবার। আরেকবার কি, আমাদের বেতন নামক যে ব্যয়, ব্যয়টা ছিল আমাদের কত এখানে 2500, কিন্তু আমাদের ব্যয় কি 2500 ছিল? সরি, 25,000 ছিল। 25,000 হওয়ার কথা। এটার সাথে আরো বকেয়া বেতন যেটা, এটাও তো বাড়ার কথা, কারণ আমার ব্যয় তো হবে 12 মাসের ব্যয়টা। তাহলে আমি 10 মাসের ব্যয় দেখাচ্ছি, 2 মাসের ব্যয় দেখাই নাই। সেই 2 মাসের ব্যয়টা, বকেয়া বেতনটা এই বেতনের সাথে যোগ করে দেব। তাহলে বকেয়া বেতনের কাজ কয়বার হবে? 2বার। একবার বেতনের সাথে যোগ হবে, আবার আর্থিক অবস্থার বিবরণীতে কি হবে? চলতি দায়ে যাবে। বুঝতে পেরেছো কিনা? 5,000 টাকা, এই 5,000 টাকার কাজ 2বার। একবার বেতনের সাথে যোগ, আবার চলতি দায়। দেখো, আমরা যখন বেতন লিখেছি 25,000, এটার সাথে বকেয়া বেতন যোগ করেছি 5,000, 30,000 হয়ে গেছে। কারণ আমি জানি আমার 1 মাসের বেতন যদি 2500 হয়, তো আমার 12 মাসের বেতন 30,000ই হবে, ক্যালকুলেশন করলে 30,000ই হবে। কিন্তু আমি বেতন দিয়েছি 25,000, তার মানে বকেয়া 5,000। এই বকেয়াটা তো আমার আবার দায়, এটা তো সমন্বয়। তো এটার কাজ একবার এখানে বেতনের সাথে যোগ করেছি, একবার হয়েছে। আরেকবার দায় হিসাবে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থায় চলে যাবে। দেখো, আমাদের চলতি দায়ে চলে যাবে বকেয়া বেতন 5,000। তাহলে আমরা চলতি দায়ে দুইটা জিনিস অলরেডি পেয়েছি, ভ্যাট চলতি হিসাব 5,000, আর বকেয়া বেতন 5,000। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা ভাইয়ারা? জি জি, ভাইয়া। বুঝতে পারছি। তাহলে র্যা মিলে আমরা 3টা পরিচালনা ব্যয় নিয়ে কাজ করলাম। র্যা মিলে আর কোনো পরিচালনা ব্যয় নাই। এখন আমরা র্যা মিলের কাজ শেষে সমন্বয়ে যাব। কিছু বলবা? হ্যাঁ, বলো। এই টিজারের সম্পত্তির এটাও তো আসবে। আমি 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 যাচ্ছি তো, আমি র্যা মিলের আইটেম শেষ করেছি। আমরা র্যা মিলের আইটেম শেষ করেছি। এখন আসো, আমরা যেভাবে কাজটা তোমরা পরীক্ষার হলে করবো আমি সেটাই দেখাচ্ছি। এবার আসো, র্যা মিলের আমরা তো ব্যয়টাকে কি করেছি, সরি, র্যা মিলের হিসাবগুলাকে কাজ করেছি। এখন আমরা সমন্বয় পড়বো। সমন্বয়ে কোনো কোনো কি আছে, জিনিস আছে যেগুলো আমাদের পরিচালনা ব্যয় যাবে, যেমন যন্ত্রপাতি ক্রয়, এগুলা যাবে না। এটা মজুরি থেকে বাদ হবে, প্রত্যক্ষ পরিচালনা এটা যাবে না। অনাদায়ী পাওনার কাজটা অলরেডি আমরা করে ফেলছি, এটা সেজন্য এটার কাজটা আর যাবে না। যন্ত্রপাতির অবচয় 10%, তো আমরা শুরুতে ক নাম্বারে দেখিয়েছি যন্ত্রপাতির অবচয় কিভাবে বের করতে হয়। 1,70,000 থেকে আমাদের নতুন যেটা কিনেছে সেটা বাদ দিয়ে 1,00,000 টাকার উপর আমরা কি 1 বছরের অবচয় ধরেছি 10,000। সংক্ষেপে দেখাচ্ছি আবারও। আর নতুন যেটা কিনেছি 70,000, সেই 70,000-এর সাথে এটা সংস্থাপন ব্যয় ছিল 10,000, সেই 10,000 যোগ করে টোটাল 80,000 টাকা। এই 80,000 টাকার উপর আমি 10% হারে 6 মাসের অবচয় মানে অর্ধেক অবচয় ধরেছি 4,000। তাহলে যন্ত্রপাতির টোটাল অবচয় হয়েছে 14,000। এটা আমাদের 2 জায়গায় যাবে, যেহেতু এটা সমন্বয়। একবার অবচয় নামে পরিচালনা ব্যয়ে যাবে, অবচয় নামে পরিচালনা ব্যয়। আবার পঞ্জীভূত অবচয় নামে কোথায় যাবে? আমাদের ওই যন্ত্রপাতি থেকে স্থায়ী সম্পদে বাদ হয়ে যাবে।
কারণ আমরা এই যন্ত্রপাতির অবসর ধার্য করতে হবে, এটা জাবেদা কি করি, অবসর হিসাব ডেবিট, পঞ্জীভূত অবসর হিসাব ক্রেডিট। অবসরের কারণে আমাদের ব্যয় বাড়ে, আর পঞ্জীভূত অবসরের কারণে আমাদের সম্পদ কমে। আর আমরা সবসময় জানি পঞ্জীভূত অবসর একটা বিপরীত সম্পদ হিসাব, আর অবসর একটা ব্যয় হিসাব। আমি কিন্তু এখানে অনেকগুলা কথা বলেছি ভাই, অনেক সময় অবসরের জাবেদা আসতে পারে তোমার জাবেদাতে, আবার পঞ্জীভূত অবসর কি হিসাবে এমসিকিউতে আসতে পারে। আর পঞ্জীভূত অবসরের কাজটা কি সেটা আমরা এখন দেখে নিলাম। তাহলে অবসর যাবে কোথায়, পরিচালনা ব্যয় কত টাকা, 14,000। আবার এই 14,000 স্থায়ী সম্পদ, এই যে আমাদের যন্ত্রপাতি থেকে বাদ হবে। দেখো কাজটা এখন দেখাচ্ছি। আমাদের পরিচালনা ব্যয় যন্ত্রপাতির অবচয় 14,000, পেয়েছো কিনা, পেয়েছো। ক্যালকুলেশনটা আমরা করে দেখাইছি। আবার যখন স্থায়ী সম্পদ লিখবো, এখানে স্থায়ী সম্পদ আমাদের চায় নাই, সেজন্য আমরা লিখি নাই, অঙ্কে আমাদের চলতি সম্পদ চেয়েছে। এই সরি, স্থায়ী সম্পদ মানে কোনো সম্পদই চায় নাই, তার মানে সেজন্য আমরা এখানে দেখাই নাই। তাহলে স্থায়ী সম্পদ পাশে আমরা কি লিখবো, যন্ত্রপাতি কত টাকা ভাইয়া, 1,70,000 টাকা, খেয়াল করিও। তাহলে এই কাজটা কি হবে আমি এখানে দেখাই। আমরা স্থায়ী সম্পদ পাশে আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদ লিখবো। দেখো এগুলা চায় নাই, তাও আমি দেখাই দিচ্ছি। যন্ত্রপাতি কত টাকা লিখবো বলো, 1,70,000। এটার মধ্যে দুইটা আছে, নতুন এবং পুরাতন। তবে এখানে সংস্থাপন ব্যয়টা আমরা যোগ করে নিব, যেটা মজুরির মধ্যে ছিল। সংস্থাপন ব্যয়টা কত, 10,000। তাহলে টোটাল যন্ত্রপাতি হয় কত, 1,80,000। 1,80,000কে আমরা দুই ভাবে অবশ্যই বের করেছি, একবার 1,00,000 টাকার উপর 1 বছরের, আর 80,000 টাকার উপর 6 মাসের। তাহলে টোটাল পঞ্জীভূত অবচয় কত হয়েছে, 14,000। এটা আমরা বাদ দিব। বাদ দিলে আমাদের কত আসবে বলো, 1,00,000 কত, 66,000। এটার নাম হচ্ছে নিট যন্ত্রপাতি। অনেক সময় ক নাম্বার প্রশ্নে চাইতে পারে নিট যন্ত্রপাতির মূল্য কত, 1,66,000। বুঝছো কিনা, এটা স্থায়ী সম্পদ পাশে এই কাজটা হতো, কিন্তু এই অঙ্কে আমাদের চায় নাই, বিধে আমরা করব না। এটা বুঝতে পেরেছ, বুঝতে পেরেছো কিনা বলো তো। ওকে, আমরা তাহলে বুঝতে পেরেছি যে তোমরা বুঝছো। তো আমরা এবার পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপ বলতে আমাদের যন্ত্রপাতির অবচয় গেল। এরপরে সমন্বয় সমাপনী মজুত পণ্যের কাজ এখানে নাই, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ে পরিচালনা, প্রত্যক্ষ পরিচালনা ব্যয় থেকে বাদ হয়, আর আর্থিক অবস্থার বিপরীতে চলতি সম্পদ। তাহলে সমন্বয় গুলা শেষ। এবার আরেকটা খেয়াল করবো, রেয়া মিলের মধ্যেও কিছু সমন্বয় থাকে যেগুলা নিয়ে আমাদের কাজ করতে হয়। যেমন এই অঙ্কে রেয়া মিলের মধ্যে আরেকটা সমন্বয় আছে, যেমন ঋণের সুদটাও সমন্বয়, বিনিয়োগটাও সমন্বয়। বেতনের কাজটা অলরেডি দেখিয়েছি, ভ্যাটের কাজটা দেখিয়েছি, কিন্তু এই যে ইজারা সম্পত্তি 10 বছরের জন্য, এটার কাজ দেখাই নাই, এটাও সমন্বয়। এটার মানে কি, আমি যে ইজারা সম্পদ নিয়েছি সেটা কত টাকা বলো, 80,000 টাকা। এই 80,000 টাকার ইজারা সম্পদ, খেয়াল করিও, এই 80,000 টাকার সম্পদ আমরা কত বছরের জন্য ব্যবহার করব, 10 বছরের জন্য। তো প্রত্যেক বছরে আমার কত টাকার করে সম্পদের ক্ষয় হবে, আমি এই 80,000 টাকার সম্পদটা ইজারা নিয়েছি 10 বছরের জন্য, তাহলে প্রতি বছর আমার এটার পিছনে ব্যয় কত হবে, 8,000 টাকা। বুঝতে পেরেছো কিনা, কারণ আমি, ধরো তুমি আজকে একটা জমি কিনছো যেটার দাম 50,000 টাকা, তুমি চিন্তা করতেছো এটা আমি 5 বছর ব্যবহার করবো, তাহলে প্রত্যেক বছর এটার পিছনে তোমার খরচ কত, 10,000। সো 80,000 টাকার ইজারা সম্পদ, আমি যে মেশিনটা লিজ নিয়েছি সেটা আমি 10 বছর ব্যবহার করতে পারবো। তার মানে এটার পিছনে আমার অবলোপন বা খরচ হচ্ছে কত, 8,000 টাকা। বুঝতে পেরেছ, ওই 10 দিয়ে ভাগ করে দিবা। তাহলে এই যে ইজারা সম্পত্তির অবলোপন, এটাও একটা সমন্বয়। তাহলে এটার কাজও কয়বার, 2বার। একবার এই ইজারা সম্পত্তির অবলোপনটা পরিচালনা ব্যয়। আবার এটা যেহেতু সম্পদ থেকে কমে যাবে, সেজন্য এটা ইজারা সম্পদ থেকে বাদ যাবে আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদে। তাহলে ইজারা সম্পত্তির অবলোপন বের করতে হবে 80,000কে এই 10 দিয়ে ভাগ করে। দেখো আমরা ইজারা সম্পত্তির অবলোপন বের করেছি। ইজারা সম্পত্তির অবলোপন ওই যে 10/1, মানে 80,000কে 10 দিয়ে ভাগ করেছি, 8,000। তাহলে এরপরে আমাদের আর কোনো পরিচালনা ব্যয় নাই। তাহলে পরিচালনা ব্যয় আমরা কি পেলাম, বেতন, এটার সাথে বকেয়া বেতন যোগ করলাম, কুরিনের সাথে নতুন কুরিন যোগ করলাম, নতুন কুরিন সঞ্চিতি যোগ করলাম, পুরাতনটা বাদ দিয়ে দেখালাম, ইজারা সম্পত্তির অবলোপন, যন্ত্রপাতির অবচয়। এই টোটাল এই 4টা হিসাব হচ্ছে আমাদের পরিচালনা ব্যয় বা পরোক্ষ পরিচালনা ব্যয়। এটা যোগ করলে পাই
আমাদের প্রশ্নে ছিল মোট মুনাফা 1 লাখ। 1 লাখ থেকে পরোক্ষ পরিচালনা ব্যয় বা পরিচালনা ব্যয় বাদ দিলে আমরা পাবো পরিচালন মুনাফা। এটার সাথে আমরা অপরিচালনায় যোগ করব, অপরিচালন ব্যয় বাদ দিব। তো এই অঙ্কে অপরিচালন আয় কি আছে আমরা একটু দেখি। বলো তো কি আছে, একটু সবাই বলো। এই অঙ্কে অপরিচালন আয় কি আছে বলো। চেনা যায় না অপরিচালন আয়? রেয়া মিলে কোনো অপরিচালন আয় নাই। অপরিচালন আয়গুলা চিনো তো, না চিনাতে হবে? অপরিচালন আয়গুলা বা অন্যান্য আয়গুলা কি চিনো? জি ভাইয়া চিনি। সহজ টেকনিক কি, বিক্রয় ছাড়া যত আয় আছে, বিক্রয় ছাড়া যত আয় আছে সব আয় অপরিচালন আয়। তো বিক্রয় তো বিক্রয়, বিক্রয় ছাড়া আর কোনো আয় আছে এখানে? আমরা দেখতে পাচ্ছি না। তার মানে অপরিচালন আয় এখানে রেয়া মিলে নাই। খেয়াল করো, তাহলে অপরিচালনায় রেয়া মিলে নাই। এখন আমরা সমন্বয় দেখব, সমন্বয়ে কোনো অপরিচালনায় আছে কিনা, সমন্বয়ও নাই। এবার আমরা রেয়া মিলে সমন্বয়ে যাব। এই যে 10% বিনিয়োগ 50,000 টাকা, এটার মানে কি ভাই? বিনিয়োগটা সম্পদ। আমি যে টাকাটা বিনিয়োগ করেছি এটা আমার সম্পদ, কিন্তু এটার জন্য আমি বার্ষিক 10% সুদ পাবো, এটাই হচ্ছে কথা। তাহলে এই যে 50,000 টাকা, এই 50,000 টাকার উপর যদি আমি 10% সুদ পাই, তাহলে 1 বছরে সুদ পাবো কত টাকা? 5,000 টাকা। এই 5,000 টাকা একটা সমন্বয়, এটা হচ্ছে বিনিয়োগের সুদ। এই বিনিয়োগের সুদ যেহেতু এটা সমন্বয়, এটার কাজ কয়বার? 2বার। তাহলে বিনিয়োগের সুদটা আমার আয়। তো আমরা জানি বিক্রয় ছাড়া সকল আয় অপরিচালন আয়, সেজন্য বিনিয়োগের সুদটা আমার অপরিচালন আয়ে যাবে। আর এটা একবার অপরিচালন আয়ে যাবে, এটা একবার আয়। আর এটা যেহেতু এখনো আমি পাই নাই, বকেয়া আছে, আয় বকেয়া থাকলে সেটাকে আমরা বলি বকেয়া আয় বা বকেয়া বিনিয়োগের সুদ হিসাবে এটা সম্পদ পাশে চলে যাবে, চলতি সম্পদে। তাহলে বিনিয়োগের সুদটা আমার 2 জায়গায় যাবে, একবার অপরিচালন আয়ে যাবে, আবার চলতি সম্পদে যাবে। 5,000 টাকা। দেখো আমরা যখন অপরিচালন আয় লিখেছি তখন এই যে বিনিয়োগের সুদটা 5,000 লিখেছি। আবার যখন চলতি সম্পদ লিখবো, চলতি দায় আছে এখানে, চলতি সম্পদ লিখলে সেখানে কি লিখবো? বকেয়া বিনিয়োগের সুদ 5,000। কাজ 2বার। সবাই বুঝছো কিনা বলো বিনিয়োগের সুদের কাজটা? ভাইয়া বুঝছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা অপরিচালন আয় শেষ, আর কোনো আয় নাই। এবার অপরিচালন আয় শেষে অপরিচালন ব্যয় খুঁজবো। সেম অ্যাজ অপরিচালন ব্যয়গুলাকে আমরা চিনি। অপরিচালন জি আয়ের বিপরীতে, যেমন শিক্ষানবিশ স্যালামি একটা অপরিচালন আয়, এটার বিপরীত হচ্ছে শিক্ষানবিশ ভাতা। তারপরে উপভাড়া হচ্ছে অপরিচালন আয়। এরপরে হচ্ছে মনে রাখো আহ বিনিয়োগের সুদ হচ্ছে অপরিচালন আয়, ঠিক ঋণের সুদ অপরিচালন ব্যয়। আবার সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, শিক্ষানবিশ ভাতা, হ্যাঁ, বিবিধ ক্ষতি বা আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি, এই জিনিসগুলো অপরিচালন ব্যয়ে যায়। এখন দেখো আমার অপরিচালন আয় তো শেষ, অপরিচালন ব্যয় আমাদের রেয়া মিলে আর সমন্বয়ে কোনো জায়গায় নেই। শুধু আমরা রেয়া মিলে একটা সমন্বয় পেলাম, এই যে এটা 8% ঋণ, সরি 8% ঋণ 40,000 টাকা। এটার মানে কি, আমি লোন নিয়েছি কারো কাছ থেকে, সেখানে আমি তাকে 8% করে বার্ষিক সুদ দেব। খেয়াল করব, তাহলে এই যে 40,000 টাকা, এটার উপর 8% আমি সুদ দিব। 1 বছরে কত টাকা সুদ দিব বলতো? 8% যদি করি, 1 বছরে হচ্ছে কত? 3200, 3,200 টাকা আমি সুদ দিব। এটা বার্ষিক সুদ, কিন্তু এখানে একটা তারিখ আছে, তারিখ থাকলে তারিখ অনুসারে সুদ ধরতে হয়। তো আমরা একটু দেখি, এখানে তারিখ হচ্ছে 1/1/24। 1/1/24 মানে কি বলো? ঋণটা আমি কখন নিয়েছি বলো? বছরের শুরুতে। আমরা যেই তারিখ দিব সেই তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত যাব। তাহলে তাহলে 12 মাসে সুদ ধরতে হবে। 12 মাসের সুদ ধরতে হবে। তাহলে 1/1/2024 থেকে 31/12/2024 মানে 12 মাস, মানে বছর শুরুতেই ধরেছি, সেজন্য 1 বছরের সুদ। 12 মাসের মানে 1 বছরের সুদ, তাহলে 3,200 হবে। বুঝতে পেরেছো সবাই? এখন একটা জিনিস আমি তোমাদেরকে এখানে শিখাই, আজকে মনে রাখবা, আমি সমন্বয়ের ইয়েটা দিয়ে দেবো, তারপরেও শিখাই। সিয়াম একটু বলিও তুমি যদি পারো। এখানে ধরো 1/1 না থেকে বলা আছে, খেয়াল করবা, 1/1 না থেকে বলা আছে ধরো 1/7/24, তাহলে কয় মাসের সুদ হতো? তাহলে 6 মাসের, কারণ আমরা জুলাইতে ঋণটা নিয়েছি, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, তখন আমরা এটাকে 12 দিয়ে ভাগ করতাম,
6 দিয়ে গুণ করতাম। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এটাকে আমি আরেক ভাবে দিই। ধরো 1/7/2024 না বলে বলতো 1/7/2023, তাহলে কি করতাম সিএম বলো তো? ধরো বলা আছে 1/7/2023, 1/7/2023, তাহলে কত মাসের সুদ ধরতাম? দ্রুত বলো। সিয়াম আসো? সিয়াম না, লাইনে আসো? নাই ভাইয়া সে 18 মাসের হবে তো মনে হয়। হ্যাঁ, তাহলে 18 মাসের হয়ে যায় হিসাবে, কারণ আমার 23 সালের 6 মাস, আবার 24 সালের পুরাটা, তাহলে 12 আর 6 কত মাস? 18 মাস। কিন্তু ভাই মাথায় রাখবো, আমরা অঙ্ক করি কয় বছরের? 1 বছরের। তার মানে আমি 1 বছরের বেশি সুদ নিতে পারবো না। তাহলে সুদ নিতে পারবো সর্বোচ্চ 12 মাসের। তখনও কিন্তু আমরা 1/7/23 থাকলেও আমরা কয় বছরের সুদ নিতাম? ওই 1 বছরের সুদে নিতাম। বুঝতে পেরেছো কিনা? এটাতে অনেকের প্যাচ লাগে, আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে আমরা এই তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত যাব, তবে সুদ নিতে পারবো সর্বোচ্চ কত মাসের? 12 মাসের বা 1 বছরের সুদ। 1 বছরের সুদ মানে হচ্ছে আমরা অঙ্ক করি 1 বছরের। সো এই হচ্ছে বিষয়। তাহলে এখানে আমরা ঋণের সুদ নিয়েছি পুরো 1 বছরের 3200। এই ঋণের সুদটা আমাদের ব্যয়। কি ব্যয়? অপরিচালন ব্যয়, কারণ ঋণের উপর সুদ দিতে হবে। এটা একবার অপরিচালন ব্যয় যাবে। আর সুদটা যেহেতু আমাদের দিতে হবে, এখনো দেই নাই, বকেয়া, সেজন্য আরেকবার এটা কোথায় যাবে? চলতি দায়ে। চলতি দায়ে কি লিখবো? বকেয়া ঋণের সুদ। তাহলে ঋণের সুদ আমরা অপরিচালন ব্যয় লিখবো 3200। খেয়াল করো, আমরা অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়ে ঋণের সুদটা 3200 লিখেছি। আর চলতি দায়ের মধ্যে এই যে ঋণের বকেয়া সুদ 3200 লিখেছি। ক্লিয়ার কিনা বলো তো? এখন আমরা তাহলে বিশদায় বিবরণীটা আমাদের প্রায় শেষ। কিভাবে দেখো, আমরা মোট মুনাফা প্রশ্নে দেওয়া ছিল, এখান থেকে পরিচালনা ব্যয়টা বাদ দিয়ে আমরা পরিচালন মুনাফা পেয়েছি। পরিচালন মুনাফার সাথে আমরা কি করেছি ভাই? অপরিচালনা আয় বিনিয়োগের সুদটা যোগ করেছি। অপরিচালন ব্যয় বিনিয়োগের ঋণের সুদটা বাদ দিয়ে আমরা নেট লাভ পেয়েছি। ক্লিয়ার? আশা করি এটা 100% ক্লিয়ার। এবার ঘ নাম্বার বলছে, ঘ নাম্বার অলরেডি আমাদের প্রায় শেষের পথে। আর্থিক অবস্থার বিবরণীতে দায় এবং মালিকানা সত্ত্বের পাশ দেখাচ্ছে। তো দায়ের মধ্যে আমরা জানি দায় 2 প্রকার। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়, আর একটা হচ্ছে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। আর মালিকানা সত্ত্ব তো মালিকানা সত্ত্ব। তো এখানে দীর্ঘমেয়াদী দায় কি আছে? 8% ঋণ আছে 40,000 টাকা। তো দায় যখন লিখতে যাব, দায় পাশে দীর্ঘমেয়াদী দায় প্রথমে আমরা লিখবো চলতি দায়। আর দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আমরা 8% ঋণটা 40,000 টাকা নিয়ে আসবো পুরাটা। এবার চলতি দায়, চলতি দায় কি আছে? আমরা প্রশ্নে যাব। চলতি দায় আমাদের প্রশ্নে এই যে শুরুতে চলতি দায় কি আছে, এটা মিলে যাও। আমরা দীর্ঘমেয়াদী দায় তো পেলাম, লিখে পেলাম। চলতি দায় কি আছে বলো তো? দেখা যাচ্ছে চলতি দায় কি আছে? হিসাব। প্রদেয় হিসাব আছে। এই প্রদেয় হিসাব আছে, চলতি দায়, এটার সাথে কোনো কাজ নাই, এটা লিখে ফেলবো। এরপরে চলতি দায় র্যা মিলে কি আছে? র্যা মিলে ডিরেক্ট আর কোনো চলতি দায় নাই। র্যা মিলে ডিরেক্ট আর কোনো চলতি দায় নাই। দীর্ঘমেয়াদী দায় আছে 8% ঋণ 40,000, এটা দীর্ঘমেয়াদী দায় লিখবো, এটা চলতি দায় লিখবো। দেখো দুইটাকে দুই পাশে আমরা অলরেডি লিখে ফেলেছি। একটু আগে আমরা এটা দেখিয়েছি অলরেডি, এটাকে আমরা লিখে ফেলেছি। কিভাবে বুঝবো যে এটা দীর্ঘমেয়াদী দায়? এই যে 8% ঋণ, লেখা থাকবে এটাতে? 8% আছে, 8% আছে। আর মনে রাখবা, যে কোনো প্রকারের ঋণই দীর্ঘমেয়াদী দায়। ঋণ, ঋণপত্র, প্রদেয়, বন্ড, তারপরে হচ্ছে ব্যাংক ঋণ, ওকে, ডিবেঞ্চার, ঋণ সংক্রান্ত যা আছে সকল ঋণই হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ঋণ ছাড়া বাকি যত দায় আছে সবই চলতি দায়। শুধুমাত্র একটাই দায় দীর্ঘমেয়াদী, সেটা হচ্ছে ঋণ। বুঝতে পেরেছো? এখন চলতি দায় আমরা প্রদেয় হিসাব লিখেছি। ভ্যাট চলতি হিসাবের জি। ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স পেয়েছি, মনে আছে? ঋণের বকেয়া সুদ পেয়েছি, বকেয়া বেতন পেয়েছি। এগুলার কাজ আমরা আগেই দেখেছি। তাহলে মোট চলতি দায় এত, আর দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ফুল ঋণটা। এই দুইটা যোগ করলে আমরা পাবো মোট দায়। তাহলে মোট দায় হচ্ছে 93,000 কত? 200 টাকা। এটা হচ্ছে মোট দায়। এবার মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বের মধ্যে আমাদের কি যাবে? মালিকানা সত্ত্বের মধ্যে আমাদের মূলধন যাবে। মূলধন থেকে আমরা শুরুতেই বলেছি, মূলধন থেকে এই উত্তোলনটা বাদ হবে। আর এখানে তেমন কোনো কিছু নাই। যদি এখানে আমাদের কি থাকে, নিট মুনাফা থাকে, সেটা লিখবো, না থাকলে আমরা বের করে নেব। আর মূলধন থেকে যোগ বিয়োগ হওয়ার মতো আর কোনো কিছু নাই। তার মানে এখানে আমরা মালিকানা সত্ত্বের মধ্যে শুধু 3টা জিনিসই পাবো। সেটা হচ্ছে মূলধনের সাথে, মূলধন থেকে উত্তোলন বাদ হবে,
আর নিট লাভ যেটা আমরা খতে বের করেছি, এই যে নিট মুনাফা, নিট লাভ 43,900, এটা যোগ করব, এটা যোগ করে দিব 43,900, তাহলে এটা হবে সমাপনী মালিকানা সত্ত্ব। এটা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। এবার 93,200 হচ্ছে মোট দায়, আর সমাপনী মালিকানা সত্ত্ব হচ্ছে কত, সরি, মালিকানা সত্ত্ব, হ্যাঁ, সমাপনী মালিকানা সত্ত্ব হচ্ছে 3,33,900। এই দুইটা যোগ করলে আসবে মোট দায় ও মালিকানা সত্ত্ব। এটাই হচ্ছে দায় পাশ। ক্লিয়ার কিনা বলো তো? তো আজকে আমরা একটা অঙ্ক খুব সুন্দরভাবে সলভ করালাম। ঢাকা বোর্ড 2025 সালের অঙ্কটা আমি যেভাবে করিয়েছি, ইনশাল্লাহ আমার মনে হয় না আর তোমাদের কোনো প্রবলেম থাকবে এই অঙ্কে। তো সবাই এই ক্লাসটা অবশ্যই আবার দেখে নিও, এই অঙ্কটা করে নিও, নিজেরা একবার প্র্যাকটিস করবা, যেহেতু বোর্ডের অঙ্ক নিজেরা পাবা, করে নিবা। সবাই ভালো থাকিও, ওকে? আমাদের পরবর্তীতে কালকে কথা হবে আবার, ঠিক আছে? ভাইয়া গুগল আচ্ছা ভাই। স্পিড তো দেন নাই। আমি দিয়ে দিব, আমার মনেই থাকে না। আচ্ছা, আমি দিয়ে দিব, ওকে, দিয়ে দিব, আচ্ছা আজকে দিয়ে দিব। আল্লাহ হাফেজ।